ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি ও সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে ইরানে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বুশেহর একটি সংবেদনশীল পারমাণবিক এলাকার ছবি তোলার সময় এক বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মোসাদের হয়ে কাজ করার অভিযোগ আনা হয়েছে। বাহরাস্তান কাউন্টিতে একটি যানবাহনে তল্লাশির সময় মোসাদ সংশ্লিষ্ট একটি সন্ত্রাসী চক্র শনাক্ত করা হয়। সেখান থেকে মাইক্রো ড্রোন, বিস্ফোরক, যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসব সরঞ্জাম ব্যবহার করে ঘনবসতিপূর্ণ এলাকায় আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছিল বলে দাবি করেছেন বাহরাস্তানের ভারপ্রাপ্ত গভর্নর। সাংবিধানিক কাউন্সিলের জবাবদিহি থাকে না বলেই এটি গঠনে একমত নয় বিএনপি। রাজধানীর ফরেস্ট সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ কথা বলেন। তবে জামায়াত ও এনসিপি মনে করে রাষ্ট্র সংস্কারে কার্যকর ও নিরপেক্ষ নিয়োগ পদ্ধতি এনসিপি জরুরি। রাজধানীর ফরেস্ট সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। এতে অংশ নেন জামায়াত, এনসিপি, এবি পার্টি, ইসলামী আন্দোলন, গণসংহতি আন্দোলন ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সবাই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে নিয়োগে এনসিসি গঠনের পক্ষে একমত হলেও রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির নিয়োগ নিয়ে ভিন্ন মত দিয়েছে। তবে এনসিসি গঠনের প্রয়োজনীয়তা নিয়ে আপত্তিও রয়েছে অনেকের। লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার অংশ নেয়নি জামায়াতে ইসলামী। কিন্তু আমরা মনে করি না যে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের জাজেসদেরকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে শুধুমাত্র অপসারণ হওয়াটা একটা শাস্তি, এটা মনে করি না। আরও অনেক বেশি মিসকন্ডাক্টের জন্য সকল সাংবিধানিক প্রতিষ্ঠানে যারা কর্মরত থাকবেন তাদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল আইনকে এইভাবে স্ট্রেনথেন করা উচিত, সংশোধন করা উচিত, যার মধ্য দিয়ে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠানের সময় যারা কাজ করে তাদেরও জবাবদিহিতা নিশ্চিত করতে পারব। এবং এটা আশ্বস্ত করেছেন যে ওনার সরকার নিরপেক্ষ সরকার, ওনারা কোনো বিশেষ দল বা গোষ্ঠীর প্রতি ইনক্লাইন না। আগামীতে এসব ব্যাপারে তারা নিরপেক্ষ এবং স্বচ্ছ ভূমিকা পালন করবেন এবং সে ব্যাপারে আরো অনেক যত্নবান হবেন। গণঅভ্যুত্থান সেটার জন্য, সংস্কার সেটার জন্য আজকের এত আলোচনা। ফলে আমরা আহ্বান জানিয়েছি যে কেউ যাতে রক্ষণশীল অবস্থানে না থেকে। ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সময় ঠিক হওয়া অনেকেরই পছন্দ হয়নি, তাই নারাজ হয়ে গতকাল একটি দল ঐক্যমত্য কমিশনের বৈঠকে হাজির হয়নি, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির নেতারা বলছেন, সরকারের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন থাকলে আলোচনার মধ্য দিয়ে তা সমাধান করতে হবে। বুধবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম নবায়ন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এ আয়োজন। রাজধানীর উত্তরায় এ অনুষ্ঠানে যোগ দেন মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। আওয়ামী লীগ থেকে তারা এখন নব্য বিএনপি হয়ে বিএনপিতে ঢোকার চেষ্টা করছে। সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, কোনো চাঁদাবাজ দখলদারের জায়গা বিএনপিতে হবে না। গণমানুষের দল হিসেবে বিএনপিকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রমাণিত যে তারা খারাপ মানুষ, তো তাদেরকে আমরা দলে নিব না। কিন্তু যে রাজনীতি করে নাই, কখনো করে নাই, আওয়ামী লীগও করে নাই, কিন্তু ভালো মানুষ, যোগ্যতা আছে, এলাকায় তার গ্রহণযোগ্যতা আছে, এই সব মানুষের কথা আমাদেরকে ভেবে দেখতে হবে। এ সময় মির্জা ফখরুল বলেন, লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে নির্বাচন নিয়ে সংকট কেটে গেছে, যা অনেকেরই পছন্দ হয়নি। এই দুই নেতা আমাদের একটা শান্তিপূর্ণভাবে নির্বাচনের সুযোগ করে দিয়েছেন। অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয় নাই। এদিকে নরসিংদী জেলা বিএনপির নতুন কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে রুহুল কবির রিজভী বলেন, কয়েকটি দল চায় না দেশে নির্বাচন হোক।
প্রধান উপদেষ্টার যে অঙ্গীকার, তিনি সুস্পষ্ট ভাষায় যে কথাগুলি বলে এসছেন, আমার মনে হয় সেটিরই প্রতিফলন ঘটবে, বাস্তবায়ন হবে। সরকার গঠন করলে বিএনপি সবার মতামতের ভিত্তিতে দেশ পরিচালিত করবে বলেও জানান দলটির নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেয়র হিসেবে শপথের মূল বাধা আসিফ মাহমুদ, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। উপদেষ্টার পদত্যাগও চেয়েছেন তিনি। তবে আসিফ মাহমুদ বলছেন, সিটি কর্পোরেশনেরই মেয়াদ নেই, তাই শপথ চাওয়া অযৌক্তিক। ইশরাকের কারণে জনসেবা ব্যাহত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইশরাক হোসেন, কিন্তু শপথ না নিয়েও মেয়রের ভূমিকা পালন করছেন তিনি। বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশা নিধন কর্মসূচির উদ্বোধন করেন। কোনো ধরনের তারা তোয়াক্কা করছে না, কোনো ধরনের তারা ভ্রুক্ষেপ করছে না। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদের উপর ক্ষোভ জানান ইশরাক হোসেন। অভিযোগ করেন তার কারণেই মেয়র হিসেবে শপথ পাঠে দেরি হচ্ছে। তবে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ, তাই শপথ পড়ানোর দাবি অযৌক্তিক। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ব্যাপক দুর্নীতি, ব্যাপক লুটপাটে জড়িয়ে পড়েছে। আর হাসিনার আমলে 15 বছরে পিয়ন কামাইছে 400, আর এখন 9 মাসে কামাইছে 350। এই হলো গিয়া এদের দুর্নীতির মাত্রা। গ্যাজেটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে এবং পরবর্তীতে 1 জুন আপনারা জানেন যে সিটি কর্পোরেশনের মেয়াদও শেষ হয়ে গিয়েছে, এবং সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তো আমাদের শপথ দেওয়ার কোনো সুযোগ নেই। উপদেষ্টা আসিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তদন্তের দাবি জানান ইশরাক হোসেন। উল্টো ইশরাকের বিরুদ্ধে নাগরিক সেবায় বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন আসিফ। আমরা যেদিন থেকে আন্দোলন শুরু করেছি, আমরা 1 সেকেন্ডের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো একটি জরুরি সেবা 1 সেকেন্ডের জন্য বন্ধ করা হয় নাই। উপরন্তু আমরাই নিশ্চিত করেছি যাতে এই সেবাগুলো চালু থাকে, এই সেবাগুলো যাতে জনগণের দুর্ভোগের সৃষ্টি না হয়। 60-70% আমরা নাগরিক সেবা দিতে পারছিলাম, সেটাও পুরোপুরি ডেডলক অবস্থায় চলে যাওয়ার একটা সম্ভাবনা, শঙ্কা তৈরি হয়েছে। এবং এই শঙ্কার পরেই আপনারা যদি খেয়াল করেন, আমি এই বিষয় নিয়ে সেইভাবে মন্তব্য করতে চাইনি এর আগে। সেই শঙ্কার কারণে আমাকে মন্তব্য করতে হচ্ছে, কারণ এটা আমাদের পাবলিক ইন্টারেস্টের বিষয়। ইশরাক হোসেন ও আসিফ মাহমুদের টানাপোড়েন স্পষ্ট। তাদের অনুর অবস্থানের কারণে সংকট সমাধানের সম্ভাবনা দেখছে না নগরবাসী। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর প্রথমবারের মতো স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সন্ধ্যা 6টা 40 গুলশানের বাসা ফিরোজা থেকে বেরিয়ে হাসপাতালে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। এ বিষয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শে কিছু পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে নেওয়া হয়েছে। বলেন, পরীক্ষার পর পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড। লন্ডনে 4 মাস চিকিৎসা শেষে গত 6 মে দেশে ফেরেন খালেদা জিয়া। ঢাকায় আসার পর তাকে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ড চিকিৎসা দিচ্ছে বলেও জানান অধ্যাপক AZM জাহিদ হোসেন। লন্ডনে যাওয়ার আগে সবশেষ গত বছরের 12 সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন বিএনপি নেত্রী। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে নিরাপত্তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে SSF এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা SSF সদস্যদের জনবিচ্ছিন্ন না হয়ে জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান। বলেন, অন্যান্য বাহিনীর তুলনায় SSF এর কাজের গুরুত্ব এবং সংবেদনশীলতা অনেক বেশি। এটি একটি প্রশিক্ষিত ও সুশৃঙ্খল বাহিনী, যারা সরকার প্রধান ও রাষ্ট্রপতির সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করে থাকে। গত 10 মাসে ফোর্সটি দেশে বিদেশে অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সাথে পালন করেছে বলেও জানান তিনি। প্রিয় SSF সদস্যবৃন্দ, আমি জানি SSF জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই SSF তার উপর অর্পিত সকল দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে যাবে। আমি জেনে আশ্বস্ত হলাম যে SSF এর প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জামাদির আধুনিকায়ন প্রক্রিয়া চলমান রয়েছে। বিশেষ করে গত 5ই আগস্ট 2024 তারিখে এই বাহিনীর কিছু যানবাহন ও সরঞ্জামাদির ক্ষয়ক্ষতি হয়েছিল, যা অল্প সময়ের মধ্যে কার্যক্ষম করা হয়েছে। নির্বাচন কমিশনকে $2 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দেবে অস্ট্রেলিয়া।
বিকেলে নির্বাচন ভবনে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের সাথে সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন ঢাকায় অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুজান রায়েল। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির মাধ্যমে নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক ও কারিগরি ও পরিচালনাগত সক্ষমতা বৃদ্ধি, তথ্য ব্যালট প্রকল্প এগিয়ে নিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। প্রকল্পটি বাস্তবায়নে মোট প্রয়োজন 18.53 মিলিয়ন ইউএস ডলার। এ সময় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। ব্যালট প্রকল্পে সহায়তার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানিয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি আশা প্রকাশ করেন অন্যরাও সহায়তা দিতে এগিয়ে আসবে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনে বাংলাদেশের পাশে থাকার কথা জানায় অস্ট্রেলিয়ান হাই কমিশনার। ইউএনডিপি প্রথমে এই প্রজেক্ট ডকুমেন্টটা যেটা নাম দেওয়া হয়েছে ব্যালট, এই প্রজেক্টটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট হচ্ছে 18.53 মিলিয়ন ইউএসডি। ইউএনডিপি আজকে অস্ট্রেলিয়ার হাই কমিশনারকে নিয়ে এসে ওনারা অস্ট্রেলিয়ান 2 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার কমিটমেন্টটা করেছেন। অ্যান্ড আমরা আশা করি যে এই প্রজেক্টের জন্য ফার্দার কমিটমেন্ট ডোনার্সদের থেকে পাওয়া যাবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রায় 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সাবেক 2 উপাচার্য সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় দুদক। দুদক জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের অর্থ ব্যবহার করে ঠিকাদারকে আর্থিক সহযোগিতা দেওয়ার নামে 4 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এছাড়া অগ্রিম বিলের কোনো বিধান না থাকা সত্ত্বেও ঠিকাদারকে অগ্রিম অর্থ দেয় তারা। অভিযুক্তরা প্রকল্পের অনুমোদিত ডিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন করে অতিরিক্ত মূল্য নির্ধারণ করে। এছাড়া পিপিআর 2008 লঙ্ঘন করে দ্বিতীয় পরামর্শক নিয়োগ করা সহ নিরাপত্তা জামানত রেখে ব্যাংক ঋণ অনুমোদন এবং সরকারি অনুমোদন ছাড়াই 30 কোটিরও বেশি মূল্যে চুক্তি করেন। দেশজুড়ে করোনা সংক্রমণ বাড়তে শুরু করলেও বিভিন্ন স্থানে করোনা পরীক্ষার কিটের সংকট রয়েছে। কিট না থাকায় অনেক জেলায় টেস্ট করা যাচ্ছে না, ফলে বিপাকে সন্দেহভাজন আক্রান্তরা। এছাড়া পাওয়া যাচ্ছে না আক্রান্ত হওয়ার সঠিক তথ্য। রোগী শনাক্ত করতে না পারলে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা চিকিৎসকদের। নতুন করে করোনা সংক্রমণ বাড়তে শুরু করায় এরই মধ্যে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। কিন্তু অনেক হাসপাতালে নেই করোনা পরীক্ষার কিট। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আবারও চালু হয়েছে করোনা ইউনিট। 40 শয্যার আইসোলেশন বেডের পাশাপাশি প্রস্তুত রয়েছে 10টি আইসিইউ বেড। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালু হলেও রয়েছে কিট সংকট। স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমাদের যে লজিস্টিকগুলো লাগবে, বিশেষ করে N95 মাস্ক এবং আমাদের র্যাপিড অ্যান্টিজেন কিট, এগুলো পর্যাপ্ত পরিমাণ আমাদের চাহিদা দেওয়া হয়েছে। করোনা মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল। তবে কিট না থাকায় এখনই সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। যেহেতু বিগত করোনা চলে গিয়েছে, মধ্যখানে করোনার আর কোনো সংক্রমণ ছিল না, সুতরাং সেই জাতীয় টেস্ট কিটগুলো বর্তমানে মজুদে নেই। তো বিষয়টা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পরে ওনাদের পরামর্শ মোতাবেক আমরা 2000 টেস্ট কিটের জন্য আমরা ইতিমধ্যে আবেদন পেশ করেছি। টাঙ্গাইলের কোনো হাসপাতালে করোনা পরীক্ষার ব্যবস্থা নেই। সঠিক চিকিৎসা দিতে না পারায় সংক্রমণ বেড়ে যাওয়ার শঙ্কায় চিকিৎসকরা। উদ্বিগ্ন রোগীর স্বজনরাও। কোভিড কেস দিচ্ছে, কিন্তু টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে এটার ব্যবস্থা আপাতত নেই। তো বিভিন্ন জায়গায় ঘুরলাম, কোথাও নাই। দ্রুততম সময়ের মধ্যে করোনা টেস্টের কিট পাওয়া যাবে বলে জানালেন স্বাস্থ্য কর্মকর্তা। এই মুহূর্তে টেস্ট কিট টাঙ্গাইলে নেই, তবে আমরা রিকোয়ারমেন্ট দিয়েছি, এডির সাথে কথা বলেছি। ওনারা বলেছে যে তারা কিটের ব্যাপারে সিএমএইচডি বরাবর লিখেছে, রিকোয়ারমেন্ট দিয়েছে, তারা পাওয়া মাত্রই টাঙ্গাইল পাঠাবে। টাঙ্গাইলের বিভিন্ন হাসপাতালে এরই মধ্যে করোনার জন্য আলাদা ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি ও বিনিয়োগের লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয়। এমনকি বৈষম্যমূলক কর কাঠামোতে চাপে পড়বে সাধারণ মানুষ, সুবিধা পাবে ধনীরা। বুধবার এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত মতবিনিময়ে এমন মত উঠে আসে। অনুষ্ঠানে সিপিডি সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বাজেটকে ভুল ভ্রান্তির, সাম্য বিরোধী এবং সংস্কার বিমুখ হিসেবে মূল্যায়ন করেন। 22 জুন পাশ হবে 2025-26 অর্থ বছরের বাজেট, যেখানে মূল্যস্ফীতির লক্ষ্য রাখা হয়েছে 6.5%, জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে 5.5% আর বিনিয়োগের লক্ষ্য থাকছে জিডিপির 30.3%। বাজেটে সরকারি বিনিয়োগের হার কমানো হলেও বেসরকারি বিনিয়োগের লক্ষ্য রাখা হয়েছে বেশি। ঋণ পরিশোধ করতে বিদেশের, আমি ঋণ করে ঋণ পরিশোধ দিচ্ছি। বাস্তবে এখন প্রবৃদ্ধি
বিনিয়োগ কয়েক বছরের মধ্যে নিম্নমুখী, মূল্যস্ফীতি 9% ঘরে। তাই বাজেটের লক্ষ্য অর্জনযোগ্য মনে করছেন না গবেষকরা। ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি এবং আমাদের যে অর্থনীতি যে রেজিলিয়েন্সের ক্ষেত্রে বড় ধরনের যে ধাক্কাটা এসেছে নানা কারণে, অভ্যন্তরীণ এবং বাহ্যিক নানা কারণে, সেগুলোকে কাটিয়ে ওঠার জন্য, এই অনিশ্চয়তাগুলো দূর করার জন্য কি ধরনের পরিবর্তনগুলো করা যেত এই সংস্কার প্রস্তাবগুলোকে সামনে নিয়ে, সেই জিনিসটা কিন্তু একদমই পরিষ্কার না। গবেষকরা বলেন, বাজেটে কর কাঠামোতে সুবিচার করা হয়নি, নিম্ন ও মধ্য আয়ের মানুষের উপর চাপ বেড়েছে, এতে বাড়বে বৈষম্য, যা এসডিজি বাস্তবায়নের সঙ্গে ভারসাম্যপূর্ণ নয়। মিসড অপরচুনিটি, আমি বলবো লস্ট অপরচুনিটি। কারণ হলো যে এইবারই কিন্তু একটা সুযোগ ছিল একটা বেঞ্চমার্ক করে যাওয়া, যে বেঞ্চমার্কের ভিত্তিতে আমরা আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদেরকে আমরা অ্যাকাউন্টেবল করতে পারতাম যে আপনি এইটা থেকে পিছিয়ে যেতে পারবেন না। বাজেট প্রক্রিয়া ও কাঠামো পুরনো, সাধারণ জনগণের জন্য পদক্ষেপ নেই, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবও দেখছেন অর্থনীতিবিদরা। ভুলভ্রান্তির বাজেট, আপনার সংস্কার বিমুখ বাজেট এবং একই সাথে সাম্যবিরোধী বাজেট, এবং এই তিনটি চরিত্রই এই টেনে আপনি এর প্রক্রিয়া, এর কাঠামো, এর পদক্ষেপ এবং অন্যান্য বাস্তবায়নের ভিতরে আপনি দেখতে পাবেন। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা বলেন, জন আকাঙ্ক্ষার বাজেট প্রণয়নে তাদের সঙ্গে আলাপ আলোচনা হয়নি। এ সময় জ্বালানি নিরাপত্তা জোরদার ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করার তাগিদ দেন ব্যবসায়ীরা। এইগুলোকে সবগুলোকে কনভার্ট করেন ইনটু সোলার পাওয়ার প্ল্যান্ট। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।